নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আর এক ফোনে বাংলার শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে আমাদের, সাত সকালে বেলেঘাটায় ইডির অভিযান। বেলেঘাটায় ব্যবসায়ীর দুই ভাইয়ের বাড়িতে ইডি। ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে ইডির তল্লাশি অভিযান। সাত সকালে বেলেঘাটায় ইডির অভিযান। বেলেঘাটায় ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে ইডি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, সাত সকালে ইডির অভিযান, যে ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে, কখন ইডির টিম এসেছে, কতজন রয়েছে এই টিমে এবং ঠিক কটা থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান, কি জানা যাচ্ছে? সকাল 6:30 নাগাদ এই অভিযান শুরু হয়েছে এবং প্রায় 6 জন ইডি আধিকারিক তারা এই ঠিকানা অর্থাৎ ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোড এই ঠিকানায় তারা প্রবেশ করেন। এখানে আজকে সকালবেলা আসার পরে আমরা যতটা জানতে চেষ্টা করি এখান থেকে, যে এই বাড়ি মূলত দুই ভাই থাকেন। তাদের মধ্যে একজন রণজিৎ চৌধুরী, যিনি মূলত কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় 1996 সাল থেকে জড়িত, এবং এর পাশাপাশি তার দাদা অর্থাৎ বিশ্বজিৎ চৌধুরী, যিনি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত। দুই ভাই মিলে সাম্প্রতিককালে পুরীতে দুটি হোটেলের ওনারশিপও নেন এবং তাদের হোটেলের ব্যবসাও সঙ্গে চলছিল। তাদের বাড়িতেই আজকে সাত সকালে ইডি মূলত কোন মামলার সঙ্গে লিঙ্ক করে আজকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে তা এখনো পর্যন্ত জানতে না পারা গেলেও সাত সকালে আজকে একাধিক টিম ইডির তরফে আজকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাতে চলেছে তা কিন্তু আজকে জানতে পারা যাচ্ছে ইডি সূত্রে। এই মুহূর্তে যে বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন ঠিক তার পাশেই আরও একটি আবাসন রয়েছে। সেই আবাসনেও ইডির টিম তারা নজর রেখেছেন। সেখানেও যারা কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান তাদেরকে সেই ফ্ল্যাটটিতেও ভেতরে রাখা হয়েছে, যাতে এই বাড়ি এবং পাশে ফ্ল্যাট, দুটি ফ্ল্যাট এবং বাড়ি মিলিয়ে দুটি জায়গাতেই তারা তল্লাশি অভিযান চালাবেন এবং বাড়িতে যারা রয়েছেন অর্থাৎ বাড়ির যারা পরিজনেরা তাদেরকে যতটা প্রয়োজন জিজ্ঞাসাবাদ করা হবে, সেক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তাই পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু রয়েছেন। জুনেলা, বেশ, ধন্যবাদ। कल से एसआईआर शुरू होने वाला है। তীব্র গণ আন্দোলন হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকে এসআইআর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এসআইআর এর কাজ শেষ হবে 31 জানুয়ারি। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকায় নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। पिछले एसआईआर की मतदाता सूची से मैनुअल भी और तकनीकी तरीके से भी दोनों स्तरों पर मिलान का कार्य लगभग पूरा कर लिया गया है और इसके तैयारी के आधार पर अब चयनित राज्यों में एसआईआर का दूसरा चरण प्रारंभ किया जाएगा। याद रहे, एसआईआर का प्रमुख उद्देश्य है हर योग्य मतदाता को सूची में शामिल करना और अयोग्य को मतदाता सूची से हटाना। अब फेज 2 12 राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है। নির্বাচন কমিশনের দাবি, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় না থাকেন। माइग्रेशन के साथ साथ कई बार एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स, डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना, इन चारों कारणों की वजह से चुनाव आयोग ने निर्णय लिया कि पूरे देश में चरणबद्ध तरीके से एसआईआर कराया जाए। বুথ লেভেল অফিসাররা গণনা পত্র নিয়ে বাড়ি বাড়ি যাবেন। তথ্য পূরণ করতে হবে ভোটারদের। बीएलओज बूथ लेवल ऑफिसर्स एसआईआर की प्रमुख कड़ी होते हैं। कई बार एक बार जब बूथ लेवल ऑफिसर घर जाता है तो या तो कुछ मतदाता अवेलेबल नहीं होते या कहीं गए होते हैं, और या उनको मैचिंग या लिंकिंग करने में कोई समय लग रहा हो, तो ऐसे केस में बूथ लेवल ऑफिसर्स दूसरी बार भी जाएंगे और तीसरी बार भी जाएंगे। 3 बार हर बीएलओ हर घर जाएगा।
পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002 সালে। কমিশনের বক্তব্য, সেই 2002 সালের ভোটার তালিকায় কারো নাম না থাকলেও চিন্তা নেই, সেবারের তালিকায় তাদের মা বাবার কারো নাম থাকলে সেটাই প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করা হবে। আধার কার্ডকেও নথি হিসেবে গ্রহণ করা হবে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। आपका नाम नहीं है 2002, 3 या 4 की मतदाता सूची में, तो आप अपने फादर, मदर या जो भी उस श्रेणी के जो रिलेटिव्स हैं उनके डिटेल भर सकते हैं, तो उससे भी ये मैचिंग सरल हो जाती है। 28 অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত বিএলওদের এসআইআর ট্রেনিং হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন বিএলওরা। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওই দিন থেকে 8 জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্ট নিয়ে অভিযোগ জানানো যাবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এসআইআর নোটিশের শুনানি হবে। পশ্চিমবঙ্গে 7 ফেব্রুয়ারি ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এসআইআরে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার। 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ এর যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া ওবিসি, এসসি, এসটি বা অন্য জাতিগত শংসাপত্র, এনআরসি শংসাপত্র, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বংশপঞ্জিকা, জমি অথবা বাড়ির দলিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই তালিকায় আধার কার্ডকেও যুক্ত করা হয়েছে। आधार नंबर बिहार में भी ऑप्शनल तरीके से चुनाव आयोग ने लिया था और इस बार भी आधार नंबर लिया जाएगा। শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 12 জায়গায় মঙ্গলবার থেকে এসআইআর শুরু। নিউজ 18 বাংলা। আজ থেকে পশ্চিমবঙ্গে চালু এসআইআর, আর এতে তরজা আরো তুঙ্গে। রাজ্য রাজনীতির হাওয়া গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন মঙ্গলবার থেকে চালু পশ্চিমবঙ্গে। कल से एसआईआर शुरू होने वाला है। কমিশনের দাবি, কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য এসআইআর। বিরোধীদের দাবি, এসআইআর আসলে রাজনৈতিক উদ্দেশ্যে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপির চাল। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। ওরা বিভ্রান্তি তৈরি করছে। বিজেপির প্ররোচনায় পা দেবেন না। জেনুইন ভোটার বাদ যাবেন কেন? যত এসআইআর, যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে শুরু হয় এসআইআর। তখনই সুর চড়ায় বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ, কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি যাতে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এই তরজা চলছিলই। এরই মাঝে কমিশন জানিয়ে দেয়, বিহারের পরে পশ্চিমবঙ্গে এসআইআর হবে। এদিন হলো সেই ঘোষণা। এতে তরজা আরো তুঙ্গে উঠেছে। বিজেপির নেতাকে বলতে হচ্ছে যে এসআইআর যারা বাদ যাবেন তারা আমরা পরে সিএ দিয়ে তুলে দেব। তার মানে ওনারাও বুঝতে পারছেন যে এসআইআর যে বাগের পিঠে ওনারা চেপে বসে যে মডেলে করার কথা ভেবেছেন, 1 কোটি কেন, ওনারা এই যে ওনাদের ভোটারও যাবে। এসআইআর হবে গোটা দেশে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, প্রথম থেকেই এর বিরোধিতায় সরব তৃণমূল, যার জবাব হিসেবে কমিশনের হাতিয়ার সংবিধান। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। मतदाता सूची तैयार करने के लिए
या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है। যদি উদ্দেশ্য দেখা যায় জেনুইন ভোটারদের কাউকে বাদ দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। এসআইআর ঘোষণার পরে এদিন হুগলিতে উল্লাস, বাজি ফাটায় লাড্ডু বিলি করে পদ্ম শিবির। এসআইআর এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর এ জনস্বার্থের দিক থেকে কিছু নির্দেশ দিলেও তাতে বাধা দেয়নি। এসআইআর কে চ্যালেঞ্জ করে যাবতীয় মামলার শুনানি হওয়ার কথা 4 নভেম্বর। তার আগেই এদিন কমিশনের ঘোষণা, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে মঙ্গলবার থেকে এসআইআর। নিউজ 18 বাংলা। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে কমিশন। রাজ্যে এসআইআর ঘোষণার পরই বৈঠকে কমিশন। আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠক, সকাল 10টায় বৈঠকে কমিশন। সর্বদল বৈঠকের আগে সিইও ডিএমদের সঙ্গে হবে বৈঠক। আজ থেকেই বিএলওদের এসআইআর ট্রেনিং। এসআইআর ঘোষণার পর আজ সর্বদল বৈঠক। আজ সর্বদল বৈঠক ডাকলেন সিইও। প্রস্তুতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। এসআইআর ঘোষণার পর আজ সর্বদল বৈঠক। আজ সর্বদল বৈঠক ডাকলেন সিইও। প্রস্তুতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। कल से एसआईआर शुरू होने वाला है। তীব্র গণ আন্দোলন হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, তাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব। 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। ঘূর্ণিঝড় মন্থা সতর্ক রয়েছে বাংলা। ধেয়ে আসছে তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। আজ সন্ধ্যে বা রাতেই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, অন্ধ্রের ঠিক কোথায় ল্যান্ডফল হচ্ছে কি জানা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় মান্থা গতকালই যেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং সেটি দক্ষিণ বঙ্গোপসাগর ছেড়ে এখন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এর অবস্থান রয়েছে এবং এটি ক্রমশ এই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে এবং আরো শক্তিশালী হবে। আজকের মধ্যে এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এই শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। আইএমডি বা ভারতের মৌসুম ভবন যা জানাচ্ছে তাতে মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মাঝে কোথাও এটি আছড়ে পড়তে পারে স্থলভাগে এবং সেক্ষেত্রে কাকিনাড়া বন্দরের কাছাকাছি কোথাও এই ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল বলে জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। এবং বাংলায় কি প্রভাব পড়তে পারে? দেখো, 110 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশে। তবে এর পরবর্তী যে গতিমুখ অর্থাৎ অভিমুখ থাকবে সেটা ছত্তিশগড়ের দিকে। কাছেই ওড়িশা ছত্তিশগড়ে কিছুটা প্রভাব পড়লেও বাংলাতে প্রভাব শুধু বৃষ্টি এবং হালকা হাওয়া ছাড়া সেরকম ভাবে প্রভাব নেই। তবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এবং মৎস্যজীবীদের আজ থেকে 30 অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বেশ কিছু জেলাতে হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ। আর আজ মন্থা আছড়ে পড়ার কথা রয়েছে অন্ধ্রপ্রদেশে, আর এর জেরে পশ্চিমবঙ্গের নানান জেলায় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হলে চাষের ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা, ফলে অনেকেই জমি থেকে তুলে নিচ্ছেন ফসল। বঙ্গোপসাগরে নিম্নচাপ সোমবার ভোরে শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার সন্ধ্যায় আছড়ে পড়বে মন্থা। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে চিন্তায় কৃষকরা। তাদের আশঙ্কা এই সময় সেরকম বৃষ্টি হলে ফসলের ক্ষতি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে বিঘের পর বিঘে চাষের জমি, জমিতে পাকা ধান। বৃষ্টি হলে সব পাকা ধান পচে যাবে, এই আশঙ্কায় জমি থেকে ধান তুলে নিচ্ছেন কৃষকরা।
যদি এরপরে যদি বৃষ্টি হয় আমাদের ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতি হবে। আমাদের যে জমিগুলো চাষ হয়েছে, আলু বিজলি আসা হয়েছে, সার ফার সব খাওয়ানো হয়ে গেছে, এরপরে জল হয় জমি রেডি হয়ে গেছে, এরপরে যদি বৃষ্টি হয় সেটা পিছিয়ে যাবে, আমাদের অনেক বহুদিন পিছিয়ে যেতে পারে। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লক, এখানকার সৎপতি মালোপাড়ায় বিঘের পর বিঘে চাষের জমিতে ফুলকপি এবং বাঁধাকপির চাষ হয়েছে। চাষের জমিতে ভরা ফসল, বৃষ্টি হলে সব নষ্ট হয়ে যেতে পারে, আশঙ্কায় কৃষকরা। যদি হয় তাহলে এই মুহূর্তে এই যে মাঠে যে সবজি রয়েছে, এটা বাঁধা রয়েছে, ওখানে ফুল রয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হবে ফুল চাষে, পচনটা বেশি আসবে। আর এই ফুল চাষ করতে গেলে, কপি চাষ করতে হলে এগুলি করবে প্রচুর পরিমাণ এখন খরচা। বিঘেতে ধরুন মোটামুটি 30 থেকে 35 হাজার টাকা খরচা আছে। এটা যদি হয় তাহলে চাষিদের প্রচুর ক্ষতি হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, এ নিয়ে উপকূলে সতর্কতা। মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বারণ। দক্ষিণ 24 পরগনায় সতর্ক প্রশাসন, কাকদ্বীপে চলছে মাইকিং। ঘূর্ণিঝড় মান্থা উপকূলবর্তী এলাকায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কোনো মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না। বৃষ্টিপাত আমাদের 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখেও কিছুটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় একটু জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। নিউজ 18 বাংলা। 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি। দার্জিলিংয়ের দুধিয়ায় বালাসন নদীর ওপরে ভেঙে পড়ে ব্রিজ, 16 দিনের মধ্যে বিকল্প ব্রিজ তৈরি। আর অন্যদিকে ধূপগুড়ির গ্রামগুলিকে ছন্দে ফেরাতে প্রশাসনিক তৎপরতা। জলদাপাড়া জাতীয় উদ্যানেও ধীরে ধীরে বাড়ছে পর্যটকের সংখ্যা। দূরে দেখা যাচ্ছে ভাঙা লোহার ব্রিজ। একসময় ছিল শিলিগুড়ি মিরিক যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। 4 অক্টোবরের দুর্যোগে বালাসন নদীতে ভেঙে পড়ে এই দুধিয়া সেতু। এর জেরে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। যেখানে 10 মিনিটে পৌঁছে যাওয়া যেত, সেখানে যেতে সময় লাগছিল ঘন্টা খানেকেরও বেশি। 10 অক্টোবর থেকে ময়দানে নামে প্রশাসন। 16 দিনের মধ্যে বিকল্প ব্রিজ তৈরি করা হয়েছে। বালাসন নদীর ওপরে হিউম পাইপের সেতু। সোমবার থেকে সেই সেতু খুলে দেওয়া হয়েছে, শুরু হয়েছে যাতায়াত। 10 টনের নিচে ভারী যানবাহন ইতিমধ্যে চলছে এই বিকল্প হিউম পাইপের সেতু দিয়ে, যাতে খুশি এখানকার স্থানীয় বাসিন্দারা। दिल से मैं शुक्रिया धन्यवाद करना चाहता हूँ। ये ब्रिज खुला हुआ है, सब ये हम लोग को सिर्फ हम लोग को देखने नहीं चाहिए, सिर्फ पहाड़ों का टूरिज्म को भी देखना चाहिए। ট্যুরিজমের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সেরকম মিরিকে সাধারণ লোকজনেরও যাতায়াতের পক্ষে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছিল। এই সব সমস্যার সমাধান একসাথে এখানে আজকে হয়ে গেল। আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান। মাদারিহাট থেকে জলদাপাড়া সাফারিতে যেতে গেলে হলং নদী পেরোতে হয়। 4 অক্টোবরের দুর্যোগে নদীর ওপরের কাঠের সেতু ভেঙে যায়, বন্ধ হয়ে যায় পর্যটকদের যাতায়াত। ভাঙা ব্রিজের কাছে তৈরি করা হয়েছে বিকল্প কাঠের সেতু। এই সেতু দিয়ে যাতায়াত করছেন পর্যটকরা। জলদাপাড়ায় বাড়ছে ভিড়। পর্যটকরা প্রচুর আসছেন জলদাপাড়াতে বেড়াতে। এখানে তারাও খুশি যে সাফারি থেকে বঞ্চিত হচ্ছেন। আগের সাফারি করতে পারছিল না মানুষজন, এখন আবার পুনরায় সাফারি হওয়ার জন্য যারা জলদাপাড়ায় বেড়াতে আসছেন তারাও সাফারি করতে পারছেন, তারাও খুব খুশি। पहली बार विजिट है जलदापाड़ा में, असम से बंगाल घूमने के लिए। बिल्कुल परिवार आपका? पूरा फुल फैमिली। জলপাইগুড়ি ধূপগুড়ি শহর থেকে অনেকটা দূরে প্রত্যন্ত গ্রাম কুল্লাপাড়া। 4 অক্টোবরের দুর্যোগে ভেঙে যায় এই গ্রামের একমাত্র সেতু। সেখানে বিকল্প সাঁকো তৈরি করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রিজটা ভাঙার পরে তো 5 কিলোমিটার রাস্তা বেশি পড়ে। কোন দিক দিয়ে যাচ্ছিলেন? ভান্ডানি দিয়ে, চচড়াবাড়ি ভান্ডানি দিয়ে। এখন কোন দিক দিয়ে যাচ্ছেন? এখন কুল্লাপাড়া দিয়ে যাচ্ছি, কুশমারি। তো সাময়িক সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, সাময়িক সমস্যার সমাধান হয়েছে। যে সকল রাস্তা এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, শুরু হয়েছে কাজ। সাময়িকভাবে তৈরি করা হয়েছে নদীর উপরে বাঁশের সাঁকো। তাতেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে এলাকার মানুষের জীবন। এক রাতের বৃষ্টি, নদীর জলে তছনছ হয়ে যায় কুল্লাপাড়ার মতো ধূপগুড়ির কয়েকটি গ্রাম। জল ঢাকার জলে ভেসে গিয়েছে সর্বস্ব, ভেঙেছে ঘরবাড়ি। কয়েকশো পরিবারের ঠিকানা এখন সরকারের দেওয়া ত্রিপল। নিউজ 18 বাংলা।